নমস্কার। খবরদার কথা নয়। আজকে কথা বলবো এমন একজনের সাথে, সকলেই জানেন এই দেশের রবীন্দ্রোত্তর যে যুগ, সেই যুগে আমি কিন্তু সত্যজিৎ রায়ের কথা মনে রেখেই বলছি। সলিল চৌধুরী, ২১ নং সুকিয়া স্ট্রিট, আসামের লাটাবাড়ি চা বাগান থেকে শুরু করে কলকাতার এই সুকিয়া স্ট্রিট, এরপর ১৯৪০ সাল থেকে ১৯৯০, এই ৫০ বছরের সঙ্গীত জগতের এক ইতিহাস সলিল চৌধুরী, তার সুযোগ্য কন্যা। আমার বাঁ দিকে বসে আছেন অন্তরা চৌধুরী। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের অন্তরা বলে, এই কারণে ১৯৮০ সালের, আপনারা সবাই জানেন, জাতি উপজাতিদের ভেতরে একটা মতানৈক্যর সৃষ্টি করার চেষ্টা হয়েছিল। তাকে দাঙ্গায় রূপান্তরিত করার পর এ রাজ্যের মানুষ যখন রাস্তায় নেমে আবার সম্প্রীতি ফিরিয়ে আনার লড়াই করছিলেন, তখন অন্তরা চৌধুরীর বাবা সলিল চৌধুরী, তার মা এ রাজ্যে এসেছিলেন এবং অন্তরা চৌধুরী নিজেও এসেছিলেন। আমরা সেটা ভুলতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো কি, যে অনেকেই বিশ্বগুরুর কথা বলেন বটে, কিন্তু সলিল চৌধুরী তার মাটির টান কোনোদিন ভুলেননি। এবং আজকের দিনে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত যেমন তিনি তৎকালীন সময়ে ২৫০ থেকে ৩০০ গান অকপটে গেয়ে দিতে পারতেন, সেই রবীন্দ্রসঙ্গীতকে সরিয়ে দিয়ে তিনি সরে গিয়েছেন। অপবাদ যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমরা প্রতিবাদের ঢঙে সে কথা বলবো না, ঠিক না। রবীন্দ্রনাথ তার সাথে সবসময় ছিলেন, আছেন, থাকবেন, কিন্তু বারবার যিনি ভেঙেছেন, সমস্ত মিথ যিনি ভেঙেছেন, নতুন শর্তে যিনি এগিয়ে গিয়েছেন, এই সঙ্গীত জগৎকে নিয়ে দিয়েছেন, সেই বিশ্বগুরুর সেই সঙ্গীতের স্বাদ আজ যিনি বয়ে নিয়ে চলেছেন, তিনি অন্তরা চৌধুরী। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের খবরদার কথা নয়কে একটু সময় দেওয়ার জন্য। প্রচণ্ড পরিশ্রম করছেন এখানে, এই যে ওয়ার্কশপ হচ্ছে, বারবার দেখেছি ঘন্টার পর ঘন্টা ছেলে মেয়েদের নিয়ে তিনি গান শেখাচ্ছেন। এর থেকে আনন্দবোধ আর কিছু হতে পারে না। তাই সরাসরি চলে যাই একটা প্রশ্ন নিয়ে। বাবা সলিল চৌধুরীকে কি খুব মিস করেন? ভীষণ। রোজ 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 মিস করি বাবা এবং মাকে। কিন্তু যখন আবার বাবার গান গাই বা বাবার কথা ভাবি, তখন ভাবি না, বাবা আমার ভেতরেই তো আছে, সেটাও আর মনে হয়। একই সময় কিন্তু ফিলও করতে পারি। ধরুন এক একটা গান যদি যখন গাই, গায়ে কাঁটা দেয়, তখন যেন মনে হয় বাবা আমার কাছেই আছে। তো ভীষণ মিস করি। কিন্তু ওনার যেটা শিক্ষা, বাবার যে জীবনের ফিলসফি, ওইটার হিসেবেই আমিও চলার চেষ্টা করি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আর বাবা যেটা সব থেকে শিখিয়েছেন আমাদের, সবাইকে ভালোবেসে একসাথে মিলে কাজ করো, একা একা নয়, মিলেমিশে, মানে সবার সাথে। বাবার গানে যে মেসেজটা পাই না, সবাইকে নিয়ে চলা, ওইটা আমিও চেষ্টা করছি ছেলে মেয়েদের মধ্যে, এটাকে আনার চেষ্টা করছি। কিভাবে, মানে আপনি তো খুব কাছ থেকে দেখেছেন বাবাকে, মানে হাতে ধরে শেখা, যা বলেন একদম কিভাবে উনি করতেন, মানুষকে হুট করে কাছে নিয়ে নাও। আমরা এখানেও দেখেছি যে বই মেলার সময় দেখলাম, বা যে অনুষ্ঠানে আপনারা এসেছিলেন, কিভাবে কিভাবে ও মানে করেন। ওরকম মানুষ ছিলেন বাবা, মাটির মানুষ। আপনি যেটা বললেন না, মাটির টান, ওটা কিন্তু বাবার মধ্যেই ছিল। সবার সাথে মিশে যেতে পারতেন। আমার যখন ছোটদের গানগুলো করলেন, বাবা কিন্তু ছোট হয়ে গেলেন তখন, মানে এরম, মানে নিজেকে আমার বয়সে নিয়ে এলেন। তাই জন্য ওই ব্যাং, মাছি, পাখি, নানা রকম ওই যে করতে পারলেন। বাবা বললো তোর জন্যে, ইনফ্যাক্ট একটা কথা বলতে বলতে বলে দিই, আমি যখন বড় হয়ে গেলাম, গলাটা তো চেঞ্জ হয়ে গেছিল। বাবা বলিস তুই বড় হয়ে গেলি, নাহলে তোর জন্য ছোটদের আরো গান করে দিতাম। তো এরকম খুব মিষ্টি মানুষ ছিলেন বাবা, ভীষণ। আর ভীষণ সবার সাথে মিলে মিশে কাজ করতেন। আর আরেকটা যেটা বাবার কাছে শিখেছি, বাবা দেখেছি, সবাইকে কিন্তু রেসপেক্ট করতেন।
যে যা কাজ করতেন, সে আর্টিস্ট হোক মিউজিশিয়ান হোক, তাদের যে সম্মানটা দেওয়া, এটা বাবার মানে কাছে আমি নিজে দেখেছি এবং এটাও আমি নিজেও শিখেছি। আমার মনে হয় আমার দাদু দিদা ঠাকুমা ওইভাবে বাবাকে মানুষ করেছেন, তাই জন্য বাবা মানুষটা ওরকম হয়েছে। একদম। রবীন্দ্রোত্তর যুগে বা রবীন্দ্রোত্তর ভারতের সঙ্গীতে সলিল চৌধুরীকে শুধু কলকাতা গণনাট্য সংঘের সঙ্গীত শাখার নেতৃত্ব হিসেবে দেখতে ভালো লাগে, নাকি এই যে মিথগুলি ভেঙে বারবার তিনি নতুন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, সেই সলিল চৌধুরীকে আপনার বেশি ভালো লাগে না বেশি গ্রহণ করতে ইচ্ছা হয়? দুটো মিলিয়ে কিন্তু বাবার কিন্তু শুরু যেটা, বাবা তো মানুষের গান করার জন্যই যখন আইপিটিএ জয়েন করলেন, বাবা যখন ছাত্র জীবনে, ওইটা কিন্তু বাবার ফাউন্ডেশন বলতে পারেন। ওটার কিন্তু পরে যখন বাবা বম্বে যান বা পরে ফিল্মের গান করেন বা যখন অন্য গান আধুনিক গানও করেন, ওই ছাপটা কিন্তু ওখানেও পাবেন। ওই যে সোশ্যাল মেসেজটা, যে গণনাট্যর যে একসাথে মিলে গাওয়া, মানুষের জন্য কাজ করা, মানুষকে উদ্বুদ্ধ করা যে গানগুলো, ওই মেসেজটা আপনি কিন্তু পরেও আধুনিকে হয়তো বাবা অর্কেস্ট্রেশনটা অন্যভাবে করছেন, এখানে গ্রুপ সঙ্গে হচ্ছে হারমোনি করে, ওখানে অর্কেস্ট্রেশন দিয়ে হচ্ছে, কিন্তু আপনি যদি নোটিস করেন বাবার গানের কথার মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু আবার মানুষের কথাই বলছেন, তার নিজের জীবনের এক্সপিরিয়েন্স। আপনি প্রান্তরের গান আমার বলুন বা লতাদির আজ নয় গুনগুন বলুন, এটা তো ইউনিভার্সাল লাভের কথা বলছে, শুধু নিজের নয়। তো এই আমার ও মাগো মা অন্য কিছু গল্প বলো, এইটা একটা ছোট বাচ্চা বলছে, কেন ও রাস্তায় আছে, এত বড় বড় বাড়ি আছে, কেন ও বাড়ি নেই, ওর বাড়ি নেই, এই যে মেসেজগুলো, হ্যাঁ, তো এইগুলো কিন্তু পরের ইয়েতেও বাবার আমরা পাই। বা এইরকম পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব, এই যে বাবার ভেতরে যে ইয়েটা চেঞ্জটা, মানে দেখছি যে আশেপাশে যেটা চলছে এটা আমার ভালো লাগছে না, এটার থেকে আমি নিজেকে বের করতে চাই। তো এই বাবার ভেতরেও যেটা বাবার এক্সপিরিয়েন্স গুলো হচ্ছিল, ওটা গানের মধ্যে আমরা পাই। হ্যাঁ, তো এই জায়গায় যদি জিজ্ঞেস করি যে কোনো এক গায়ের বধূ, এটার সময় আজও যদি তুমি কোনো গায়ে দেখো, ভাঙা কুটিরেরও শাড়ি যেন সেখানে সে গায়ের বধূ আশা স্বপনেরও সমাধি, এই যে লাইন, এরপরে থেকে এই পথে এবার নামো সাথী, এই যে দুটো ধারা, কোনটাকে ধরে এগিয়ে নিতে চাইছেন আপনি? আমি চাইছি পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা, পথে নামো, মানুষের সাথে কাজ করো, মানুষের সাথে মেলো, এবং ওইটা তো একটা আলাদা, ডেফিনেটলি এটা গ্রামের মেয়ের ওর অভাবের যে সংসার, হ্যাঁ, ওর তার যে কষ্টটা সেটা গানে বাবা ফুটিয়ে আনছে, কিন্তু আবার বলছে ওটাতে থেমো না, তোমরা আবার এগিয়ে যাও। কিন্তু বাবার মধ্যে একটা জিনিস খুব ভালো ছিল, ভীষণ পজিটিভ ছিল বাবা। অনেক মন খারাপ হতো, অনেক দিন একা একা বসে থাকতো, আমি নিজে দেখেছি, তখন কেউ আসতো না আশেপাশে, মন খারাপ একা বসে থাকতো, কিন্তু আবার লিখছে ডায়েরিতে যে না, কাল আবার নতুন দিন, আবার নতুন নিজেকে আবার তৈরি করতে হবে। এই যে ভেতরে একটা মানুষের পজিটিভ ইয়েটা, এনার্জিটা, এটা কিন্তু আমি দেখেছি। তো তাই জন্য পথে যে নামতে হবে, বাবা যেটা আরেকটা বলতেন যে ড্রয়িং রুমে বসে গণসঙ্গীত হয় না, মানুষের কাছে নামতে হবে, ওদের সাথে মিশতে হবে, তখনই তুমি মানুষের গান লিখতে পারবে তুমি বা সুর করতে পারবে। এটা বাবার গানের মধ্যে, বাবার নাটক গল্প সবের মধ্যে আমরা পাই। এই জায়গায় যদি জানতে চাই, আমি ব্যক্তিগতভাবে যাচ্ছি না, হ্যাঁ, কলকাতা থেকে মুম্বাই যাওয়াটা, এখানে গিয়েও সাফল্য, কলকাতা তো সাফল্য ছিল, যাওয়াটার পেছনে কি কোনো একটা অভিমান ছিল? না, আমি যেটুকুনি শুনেছিলাম, আমি মার কাছে যা শুনেছি, অভিমান ছিল না। তখন বাবার যে সংসার চালাতে হবে, সংসার চালাতেও তো রোজগার করতে হবে, তখন কলকাতায় ওইভাবে রোজগারটা হচ্ছিল না। প্লাস বাবার যে গল্পটা রিক্সাওয়ালা, যখন বিমল রয়ের খুব পছন্দ হলো আর উনি বললেন যে আমি এটার একটা ছবি করতে চাই, হ্যাঁ, সলিলকে বম্বেতে ডাকো, তখন বাবা ন্যাচারালি বাবা চাইলো যে আমার গল্পটা যদি ছবি করা হয়, আর তখন ওইটা যে এইভাবে জনপ্রিয় হলো, ওখানে তখন আরো কাজ আসতে আরম্ভ করলো। আর মানুষকে তো মানে আমরা তো বাচ্চা, বাবার তো অনেক সন্তানরা আছে, তাদের তো ভরণ পোষণ করতে হবে, দেখতে হবে, তো তাই জন্য বাবাকে বম্বেতে তখন থাকতেই হয়েছে। হ্যাঁ, সেদিকেও সাফল্য পেলেন। তারপর ওখানেই মানে আরো অনেক কাজ আসছে। সেই তুলনায় কিন্তু কলকাতায় আপনি যদি নোটিস করেন, বাবার যদি ডিস্কোগ্রাফি দেখেন,
বাংলা ছবিতে কিন্তু কাজ কম। বাংলা ছবিতে হেমন্ত কাকার হুম, অনেক বেশি গান, বাংলাতে কিন্তু বাবাকে দেয়নি। হুম, কেন? সেটা ইনফ্যাক্ট মালায়ালামে যদি আবার দেখেন, হুম, সাউথ ইন্ডিয়ানে হুম। অনেক বেশি কাজ। হ্যাঁ, ঠিক। সাউথ ইন্ডিয়ানরা বাবাকে যেভাবে রেসপেক্ট দেন, ভালোবাসেন আজও, ওটা কিন্তু আমরা বাঙালিরাও দিইনি। ঠিক। এটা একদম, আনফর্চুনেট, এটা একদম। আনফর্চুনেট, আমরা কিন্তু বাবাকে তার ইয়েটা দিইনি, জায়গাটা না, দিইনি। তা তো ঠিকই। হ্যাঁ, মুম্বাইতেও বাবা যে সাফল্য পেয়েছে, না গেলে লতা মঙ্গেশকর বা মান্না কাকা বা এদের যে মুকেশজির এই গানগুলো তো হতো না। না, একদমই না। হতো না। না। আপনি যদি জিন্দেগি হ্যাঁ, कैसी है पहेली हाँ, হ্যাঁ, এই গান যদি না হতো, ভাবুন কি লস, ঠিক। তাই না? হ্যাঁ, বা ঠিক। কিশোর কুমারের হ্যাঁ, कोई होता जिसको अपना, এই গান, বা মনে পড়ে সেই সব দিন। ঠিক। কতদিন পরে এই গানটা হলো জানেন বাংলা ছবিতে? হ্যাঁ, অনেক শেষে ৮০ সালের দিকে এটা রেকর্ডিং হলো। হুম, খুব বাংলা ছবিতে কিন্তু কম কাজ। বাবাকেও আমি ভাবতাম যে এত কম কেন? আমি জানি না বাঙালিদের মনে হয় কিছু, জানি না আছে কিনা, আমরা বাঙালি আপনাকে কিন্তু একজন গবেষক হিসেবে চিহ্নিত করে একটা হ্যাঁ, কথাই বলি, এই যে যে গান দুটো ওনার গাইলেন, হ্যাঁ, বা আমি যে কোনো এক গায়ের বধুর কথা বলি, হুম, এগুলি পুরনো হচ্ছে না হুম, কোনোদিন। হুম, আমাদের মনে এখনো গুনগুন করে আমরা গাই হয়তো হুম, বাড়ি ঘরে সবসময়, এই হ্যাঁ, যে গানগুলি বললেন, হ্যাঁ, এগুলি পুরনো হচ্ছে না, কিন্তু আধুনিক যে চলচ্চিত্রে যে গানগুলি হুম, হুট করে পুরনো হয়ে যাচ্ছে, পেছনে কি কোনো কারণ আছে? সলিল চৌধুরী একটা ভূমিকা, হুম, হুম। কিন্তু তারপরে কেন আমরা মনে রাখতে পারি না এই আধুনিক এই বর্তমান যুগের গানগুলি? হ্যাঁ, আমার বাবা যেটা একটা ইন্টারভিউতে বলেছেন, আমি দেখছিলাম, হ্যাঁ, ওনাকে এই প্রশ্নটা করা হয়েছে যে এখন গানগুলো কেন মনের কোনো দাগ কাটছে না বা কেন ভালো লাগছে। হ্যাঁ, বাবা তখন বলতো যে ট্যালেন্ট অনেক আছে, কিন্তু এখনকার মিউজিক ডাইরেক্টররা অনেক বেশি কাজ একসাথে নিয়ে নিচ্ছে। একদম। তাই জন্য কোনো কাজকে কনসেন্ট্রেট করে, মানে অনেক ভাবতে হয়। একটা গানকে ক্রিয়েট করতে গেলে অনেক দিনের ব্যাপার। সারাদিন ধরে একটা গান রেকর্ডিং হতো, ৩ দিন ধরে রেকর্ডিং হতো। সেটা আজকে একদিনে 10টা গান রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো কিভাবে মনে লাগবে? মানে আপনি ধরুন 10টা গান যদি একটা ফ্যাক্টরির মতন তৈরি করেন, কারেক্ট, তাহলে ওটার মধ্যে হবে কি করে? একদম। হ্যাঁ, প্লাস যে কম্পোজার বা যে লিরিসিস্ট, হ্যাঁ, কেউ একজন কম্পোজ করছে, অন্য একজন লিখছেন, হুম, আরেকজন অ্যারেঞ্জ করছেন, হুম, কোনো মিল কিছু নেই। বাবারা কি করতো? বাবা নিজে সুর করছেন, নিজে লিখছেন, নিজে অ্যারেঞ্জ করছেন। এটা পুরোটাই তার নিজের ক্রিয়েটিভিটি। ঠিক, হ্যাঁ, এখন ভাগাভাগি হয়ে যাচ্ছে। একদম। প্লাস এখনকার যুগে কি হচ্ছে, আর্টিস্টরা আমরা যখন গাই, কানে হেডফোন নিয়ে গাইছি, হুম, হুম, আমার সাথে যে আমার ডুয়েট, ধরুন ডুয়েট, আমি কিন্তু ডুয়েটের আর্টিস্টকে দেখছিই না। হ্যাঁ, আমি আমার পোর্শনটা গিয়ে চলে যাচ্ছি, আচ্ছা, সে তার পোর্শনটা গিয়ে চলে যাচ্ছে। তো ওই এটা হবে কি করে? ঠিক, একদম, বুঝেছেন? মানে সবকিছু ভীষণ মেকানিক্যাল হয়ে যাচ্ছে। একদম, ঠিক। এটাই হচ্ছে প্রবলেম। আমার বাবা যেটা বলতেন যে আমার মনে হয় কম্পোজারদের আরো একটু কম কাজ নিয়ে একটা কাজকেই ভালো করে করুন। মানে বেশি করতে গিয়ে কোনোটাই ভালো হচ্ছে না। ওনার সময় তো মিউজিকের একটা ভ্যারাইটি আসতে শুরু করলো, হুম, আধুনিক মিউজিক যেটাকে আমরা বলি। হুম। এটা কি অন্যতম কারণ? উনি অনেক কিছু বাজাতে পারতেন, অনেক ধরনের গান নিয়ে চিন্তা ভাবনা, এটাও কি একটা কারণ ছিল? হ্যাঁ, না বাবা না জন্মেছেই ওরকম। মানে জিনিয়াস। হ্যাঁ, 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 মানে বাবা কিন্তু ছোটোর থেকেই বাবার কিন্তু একটা অন্য কিছু একটা করার একটা, মানে সামথিং এক্সপেরিমেন্টাল। আপনি প্রথম দিকের ছবির গানও দেখুন, হুম, বাবার যে প্রথম ছবি পরিবর্তন বাংলাতে, হ্যাঁ, বা ইভেন দবিকা জামিন যেগুলো হুম, আছে, হুম, অ্যারেঞ্জমেন্ট নিয়ে বাবা প্রথম থেকেই পড়াশোনা করতেন ভীষণ। বাড়িতে আমাদের হারমোনি, কাউন্টার পয়েন্ট এগুলোর অনেক বই আছে, আর প্রচুর শুনতেন। হ্যাঁ, সেই শুধু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বা হুম, ইন্ডিয়ান ক্লাসিক্যাল নয়, ইভেন ওই পল রবসন বা এদের সব গান আমাদের রেকর্ড আছে বাড়িতে, এইগুলো শুনতেন। ওখান থেকে বাবা সব জায়গা থেকে, না বাবা বলতেন আমি র মেটেরিয়াল ওয়ার্ল্ড মিউজিক থেকে নিই, correct, নিয়ে আমি নিজের একটা স্টাইল করি। যেটা মোৎজার্টের সিম্ফনি থেকে হুম, ইতনা না মুঝসে তু প্যার বড়া, এটা করলেন, এটা মোৎজার্টের সিম্ফনি থেকে। সেটা বাবা যে এই সুন্দরভাবে করে দিলেন অন্তরাটা, হুম, মোৎজার্ট থাকলেও হয়তো বলতেন যে খুব ভালো করেছে সলিল, ঠিক, ইউনো। হ্যাঁ, তো ওনার ব্রেনটাই ওরম ছিল। আমি ইনফ্যাক্ট বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম, আমি বাবার গানগুলো ছোটবেলায় না লুপে শুনতাম, সারাদিন বাঁশি কেন গায়, হুম, না যেও না, একটা লুপের মতন। আর বাবাকে গিয়ে বলতাম, বাবা তুমি কি করে করো এই গানগুলো? আমি তখন একটু বড় হচ্ছি, টিনেজার। হুম, বাবা না চোখটা ছলছল করে উঠেছিল, বলে জানি না মা, আমার কাছে জানিস তো সুরগুলো এসে যায়। আমি এরকম করে তাকালেন ওপরে, বললো সুরগুলো এসে যায়, এখন আর পারি না।
এটা বাবা বলতেন। মানে আমার একটা ক্রিয়েটিভ ইনস্টিংক্ট আছে, এটা বাবা বলতেন। একটা ক্রিয়েটিভ ইনস্টিংক্ট আমার ভেতরে না, সুরগুলো এসে আই ক্যান সি দ্য নোটস, আমি ছবির মতন সব নোটসগুলো দেখতে পাই। তো উনি জন্মেছেনই জিনিয়াস, হ্যাঁ লেজেন্ড, মানে একদম। ওরকম জন্মেছেন, প্লাস তাকে উনি আরো পলিশ করেছেন পড়াশোনা করে। নাহলে 12-13 বছরের 5টা গানের সঙ্গীতের সুর দিতে পারেন কি করে হয়? ঠিকই তো। না, কিন্তু আরেকটা বাবা বলতেন, তোমার যতই ট্যালেন্ট থাকুক, তোমাকে তাও 99.9% পার্সপিরেশন দিতে হবে, অনলি 0.1% ইন্সপিরেশন। মানে খাটতে হবে, শুধু পেয়ে গেছি আমি খুব ভালো, সব আমি জানি, এটা নয়, শিখতে হবে শিখতে হবে শিখতে হবে। এটা বাবার মধ্যে ছিল। এই জায়গাটাতে মানে মানে আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি যে সলিল চৌধুরীকে নিয়ে আমরা, আপনি যেটা বলেছেন এটা ঠিক, বাংলা সেভাবে আমরা দেখিনি, কিন্তু সলিল চৌধুরী কিন্তু আমাদের হৃদয়ে একটা জায়গা করে রেখেছেন আজীবনের জন্য। সেখানে কেউ কিছু বলুক, যেমন একটা টাইমে তো কোনো এক গায়ের বধূ তুমি গাইতে পারবে না এরকম তো বলা হয়েছিল, কিন্তু আটকে রাখা যায় মানুষের গলায়তেই বেরিয়ে এসেছে কোনো এক গায়ের বধূ চলবে। এই মানে সলিল চৌধুরীর ভাবনায় সলিল সঙ্গীতকে প্রতিষ্ঠা করতে কি আপনার কোনো পরবর্তী কোনো পদক্ষেপ রয়েছে? অনেকগুলো রয়েছে। এক তো হচ্ছে প্রথমত বাবার অনুষ্ঠান রেগুলারলি করতে হবে, বাবার বিভিন্ন গান যেগুলো আপনাদের কাছে হয়তো পৌঁছয়নি, যেন এইখানে যে দুটো গান শেখালাম ছোটদের বা ছেলে মেয়েদের, এই গানগুলো এরা কিন্তু জানে না, কিন্তু দুটো রত্ন, এত সুন্দর কম্পোজিশন, এরকম কাজগুলো মানুষের কাছে আরো আনতে হবে। প্রথমত অনুষ্ঠান তো করতেই হবে, ওয়ার্কশপ আরো করতে হবে, গানগুলো নিয়ে আলোচনা, হ্যাঁ বাবার লেখা নিয়ে আলোচনা, এইগুলো করতে হবে। এবং সবকটা গানই তো পেছনে একটা কাহিনী থাকে, হ্যাঁ কাহিনী আছে। আর আমার দায়িত্ব বাবার মেয়ে হিসেবে, যে আমি যতটা আমার মনে আছে, হ্যাঁ আপনাকে যেন আজকে বলছি অনেক কিছু, আমি এবার এটা নিয়ে পুরো একদম একটা বলে না পডকাস্ট, এবার আমি যা যা মনে আছে এটা সব রেকর্ড করে রেখে দিতে চাইছি, কারণ যাতে এটা পরের প্রজন্ম জানতে পারে যে আমি বাবার কাছে কি শুনেছি, মার কাছে কি শুনেছি, শিখেছি, এইগুলো আর্কাইভে রাখতে হবে। এবং নোটেশন বই, এটা আমার কাজটা শুরু হয়েছে। এবারে আপনারা পরপর নোটেশন স্বরলিপিগুলো পাবেন। হ্যাঁ, তাতে কি হবে, গানগুলো লিরিক্স এবং তার নিচে কর্ডস এবং নোটেশন পুরো পাবেন। তো যারা সঙ্গীত নিয়ে চর্চা করছেন তারা আরো সঠিক গাইতে পারবেন। একদম এই কাজটা করছি এই মুহূর্তে। হ্যাঁ, এটা আরো চলবে, এবার চললো প্রত্যেক বছর। এটা কি বাংলা ভিত্তিক হবে না? না 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 না, বাংলা তো হবেই, এবং স্টাফ নোটেশনে হবে, যাতে ওয়ার্ল্ড ওয়াইড যায়। শুধু বাংলাতে আটকে রাখলে হবে না সলিল চৌধুরীকে, তো আমরা স্টাফ নোটেশনে হলে কি হয়, ওয়ার্ল্ড ওয়াইড যাবে। এবং রচনা সংগ্রহ একটা বেরিয়েছিল 2013-তে, বাবার বাংলা গান নিয়ে একটা সংকলন, ওটা আমরা বার করেছিলাম। এবারে বেরোচ্ছে বাবার রচনা সংগ্রহ পার্ট 2, যেটাতে বাবার গল্প, ছোট গল্প, নাটক, যেরকম আপনারা হয়তো শুনেছেন ড্রেসিং টেবিল গল্পটা বিখ্যাত, এরকম আরো অনেক গল্প বাবা লিখেছেন যেটা আপনাদের কাছে আসেনি, ওইগুলো নিয়ে একটা বই বেরোচ্ছে, রচনা সংগ্রহ পার্ট 2। ওটাও 19শে নভেম্বর বাবার জন্মদিনে আমরা, ড্রেসিং টেবিল ওই যে ড্রয়ারটা খুলে পাওয়া গেল, হ্যাঁ হ্যাঁ, আমাদের পার্টিশনের ওপর যে গল্পটা। এই প্রসঙ্গক্রমে একটা প্রশ্ন জেগে উঠলো যে উনি যে এই যে মানুষের কাছে, ওনার তো জন্মস্থানটা কৃষক বিদ্রোহ যেখান থেকে হয়েছিল, কৃষক আন্দোলনের একটা প্রভাব ছিল। আচ্ছা, একটা কথা কি আপনি কোনো সময় শুনেছেন, আপনি কি দাদুকে দেখেছেন? আপনার দাদু দেখেন? আমরা একটা গপ্পে শুনি আর কি, যে উনি তো একটা চা বাগানে ডাক্তারি করতেন, সেখানে একজন ইংরেজের সঙ্গে ওনার একটা সমস্যা হয়েছিল, এক ঘুষিতে 3খানা দাঁত ফেলে দিয়েছে, এরপরেই ওনারা চলে আসে, সেজন্য উনি চা বাগানকে যে ভুলে গিয়েছেন এই ঘটনাটা না। আপনি কি পেয়েছেন এরকম, মানে যে চা বাগানের শ্রমিকদের নিয়ে বা এই সমস্ত নিয়ে ভাবতেন বা? না, আমি সেইভাবে, বাবা সবসময় মানে আসামের জন্য একটা সফট কর্নার ছিল তো। ইনফ্যাক্ট বাবার সাথে আমি ডিব্রুগড়ে গেছিলাম, গিয়ে ওখানে বাবা আসামিজ, বাবা তো অসমীয়ার গানও আছে জানি তো, আমার মার গাওয়া। হ্যাঁ, বাবা ওইখানে ওইটা ভুলতে পারেনি কখনো, ওই যে রুটটা, হ্যাঁ বাবা ভুলতে পারেনি। বাবা বলতেন মাঝে মধ্যে, ইনফ্যাক্ট আপনারা যদি নোটিস করেন, মধুমতিতে একটা গান ছিল না, দয়া রে চढ़ गई पापी बिछुआ, ও হায় হায় রে মর গই কই উতারো বিছুয়া, এটা কিন্তু ওই বিহু, এটা কিন্তু বিছুয়া মানে ওই আসামের ওই ফোক মিউজিকের ওপরই বাবা বানিয়েছিল এই জায়গা। হ্যাঁ, তো ওইটা বাবা ভুলতে পারেনি কখনো, ওটা তো রুট। হ্যাঁ,
প্লাস দাদুর কথা যেটা বললেন, দাদু কিন্তু বাবার মেন ইন্সপিরেশন ছিল। হ্যাঁ, এটাই জানতে হ্যাঁ, চাইছিলাম। দাদুকে বাবা ভীষণ ভালোবাসতেন, ভয়ও পেতেন, দাদুকে ভয়ও পেতেন। কিন্তু বাবা বলছেন, বাবার পার্সোনাল ডায়েরিতেও দেখি বাবা লিখছেন যে বাবার কথা খুব মনে পড়ছে, হ্যাঁ, মার কথা। আর দাদুর জন্যই বাবা বলল যে আমি এই যে মানুষের যে কাজ করতে চাইছি, এটা দাদুর থেকেই আমি শিখেছি। কারণ আমার দাদুই কিন্তু প্রথম মেয়েদের নিয়ে নাটক করেছিলেন। তখন তো মেয়েদের অভিনয় করতে দিত না, ওখানকার যে কুলি মেয়েরা, ওদের নিয়ে দাদু নাটক করুন। দাদু ওয়াজ ভেরি প্রোগ্রেসিভ। এইটা বাবা ওখান থেকে ইন্সপায়ার্ড হয়েছেন। হ্যাঁ, বাবা ওখান থেকে পেয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, আপনার কাছে একটা মানে খুব ব্যক্তিগত প্রশ্ন করছি, হুম, সেটা হচ্ছে যে আয় কুকু আয়, হুম, এই গান নিয়ে কি একটা ছোট কাহিনী আছে? হ্যাঁ, এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আপনি গাইবেন, হুম। এই জন্য একটা গা ছমছম করা ভাব কি তখন ছিল? হ্যাঁ, আয় খুকু আয়টা তো আমার গান নয়। আয় খুকু আয়টা হেমন্ত কাকার সাথে কি, আমি তো গাইনি। আরেকটা গান ছিল না হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে? না, না, ছিল না। না। একটা ডুয়েট শুনছিলাম আপনার একটা গানে। হ্যাঁ, কাকার সাথে আমি কোনোদিন গাইনি। করেন না, আর কার সঙ্গে গিয়েছেন? মান্না দে। মান্না কাকার সাথে। মান্না। মান্না কাকার সাথে এগুলি কি গা ছমছম করা ভাব থাকে যখন প্রথম গাইতে যান? তখন আসলে এত ছোট ছিলাম। মান্না কাকার সাথে যখন আমি গাইলাম প্রথম, তখন 7 বছর বয়স। ও, হিন্দি কি গান ছবি, ছিল এটা? হিন্দি ছবি মিনু বলে একটা ছবি আচ্ছা। ছিল। ওই যে তেরে গলিयों में हम आए, হিন্দিতে হ্যাঁ, এখন মনে পড়েছে। दिल ये अरमानों भरा लाई, हम पे हो जाए करम हाय जो तेरा, अपनी किस्मत भी संवर जाए जरा, तेरी गलियों में हम आए। এইটা মান্না কাকার সাথে আমি তখন 7 বছর, তখন জানি না মান্না কাকা, বা আমি তো পাখির মতন গাইতাম। হুম, কিন্তু পরে যখন বড় হলাম, মান্না কাকার সাথে আমি প্রোগ্রামে যেতাম, হুম। তখন বুঝতাম কি লেজেন্ডের সাথে আমি, মানে আমার আসলে কি বলতো, বড় হয়েছি লেজেন্ডের সাথে না। ঠিক ঠিক। তো সবাই তো আমার আশেপাশে সবাই ওই লেভেলের মানুষ। তো একটা অভিযোগ, মানে হ্যাঁ, অভিযোগ না, হ্যাঁ, মানে শোনা যাচ্ছে আর কি, হ্যাঁ, যে সলিল চৌধুরী হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে গান করাতে কি বেশি পছন্দ করতেন, এরকম কিছু একটা ছিল? না, এরকম ছিল? না, না, সে তো ভীষণই পছন্দ করতেন। বাবা বলতেন হেমন্ত দাকে তুমি যা গান, হেমন্ত দা বলতেন, হুম, হেমন্ত দাকে যা গান দেবে ওই গান হিট হবে। হ্যাঁ। সে লন্ড্রির, আপনি যদি লন্ড্রির যে হিসেব আছে সেটাও হ্যাঁ। যদি গানে সুর করে দিই, হ্যাঁ। ওটা হেমন্ত দার গলায় হিট হয়ে যাবে। ঠিক। ওনার জন্য একটা সফট কর্নার তো ছিলই, ছিল, বাবার ছিল। ছিলই। কিন্তু আরেকজনের জন্য, এই মান্না কাকার জন্য, হ্যাঁ, মান্না দে এবং আরেকজন শিল্পী মুকেশ জি, এদের গলা বাবা ভীষণ পছন্দ করতেন। স্পেশালি মান্না দের গানে এত ভার্সেটাইল ছিলেন না কাকা। হুম, ওনার দিয়ে গণসঙ্গীত বলুন হুম। বা ইয়ে গান বলুন, এ মেরে প্যারে ওতন, ঠিক। এই গান আর মান্না কার কাকা কাছে? যেভাবে গেয়েছেন, ঠিক। উফ, ওটা আর হবে না। এখনো কানে বাজে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আপনাদের একটু বলে দিই তথ্য, মান্না কাকাকে দিয়ে বাবা প্রথম মালায়ালামে গান করান। আচ্ছা। যেটা ওটার কি, মানসময়নি বরু দাদা দারি রারা, এই গানটার বাংলা কাকে দিয়ে গাওয়ালেন বলুন তো? ইয়েসুদাসজিকে দিয়ে। বাংলাটা গাওয়ালেন ইয়েসুদাসজিকে দিয়ে, আর মালায়ালামে গাওয়ালেন মান্না দেকে দিয়ে। কারণ ওই ক্যারেক্টারটা, ফিল্মের ক্যারেক্টারে ওই গলাটা দরকার ছিল। হুম। তো এইভাবে বাবা এক্সপেরিমেন্ট করতেন। আরেকটা বিষয় আমাদের খুব মানে জানতে ইচ্ছে করে, বাবার স্যালাড হুম। না বাবার হারমোনিয়াম, হুম। কোনটা আজও আপনাকে বেশি আকৃষ্ট করে? বাবার হারমোনিয়াম। বাবা খুব ভালো স্যালাড বানাতে পারতেন নাকি? স্যালাড, কষা মাংস, আচ্ছা। কষা মাংস বাবার, মানে মাংসটা মনে মুখে দিলে গলে যাবে এরকম। আর কিন্তু পুরো রান্নাঘরটা একদম কি বলবো, তছনছ হয়ে গেছে। আমার মা বলতো এবার রান্নাঘর পরিষ্কার করতে আমার 2 ঘন্টা যাবে। আচ্ছা, কিন্তু আমরা সব বসে থাকতাম, বাবা কখন কষা মাংস বানাবে। আচ্ছা। আর স্যালাড মানে আপনি বলছেন ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড সকালবেলা ওই নানা রকম ফ্রুট দিয়ে, তার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে বাবা দারুণ বানাতেন। তো বাট বাবার হারমোনিয়ামটা, ওইটা একটা প্রেশাস, মানে দুটোই, কোনটাকে ছাড়বো। খুব ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। হ্যাঁ, এইবার একটা আম জনতার প্রশ্ন। হুম, এই যে রিয়েলিটি শো হুম, হুম, দেশের সঙ্গীতকে কি এগিয়ে নিয়ে যেতে পারে, না শুধু আইপিএল ক্রিকেটের মতো হচ্ছে? হুম, আইপিএল ক্রিকেটের মতন হচ্ছে, এগিয়ে নিয়ে যেতে পারে না।
আমার মতে। হ্যাঁ, হয়তো কিছু শিল্পী হয়েছে, হ্যাঁ, যারা এসছেন, কিন্তু বেশিরভাগ কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগছে। আমার কাছে অনেক শিল্পীরা আসেন যারা কষ্ট পান যে ওরা মানে সেইভাবে ওনাদের কি হচ্ছে, ওদের ইউজ করা হচ্ছে টিআরপির জন্য, আমার যেটা মনে হয়। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। হ্যাঁ, তারপরে কিন্তু তারা হারিয়ে যাচ্ছে, তারা কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছে। ইনফ্যাক্ট ছোট ছোট বাচ্চাদের দিয়ে যখন এরকম কম্পিটিশন হচ্ছে না রিয়ালিটি, ওদের গাওয়াচ্ছে বড়দের গান, বা ওদের নাচ দেখলে আমি ভাবি কি করে ওদের দিয়ে এরকম নাচাচ্ছে, মানে ভালো লাগে না। নাচ না জিমন্যাস্টিক্স বোঝাই যাচ্ছে। জিমন্যাস্টিক নাচ আর কোনো আর্টিস্টিক কিছু নেই। হ্যাঁ, একটা বাচ্চার জন্য এখন থেকেই ওদের থেকে ওই মনে হচ্ছে যেন আইটেম নাম্বার নাচছে। এগুলো ভালো না, আমাদের সংস্কৃতির জন্য ভালো না। আমার মনে হয় রিয়ালিটি শো ঠিক আছে মাঝে মধ্যে, বাট এটা ফিউচার জন্য ভালো না আমার মতে। সর্বশেষ প্রশ্ন, খুব টায়ার্ড আমি জানি, কয়েক ঘন্টা আপনি ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন। সর্বশেষ প্রশ্ন দুটো ভাগে। একটা হচ্ছে সলিল চৌধুরীর গানেতে আমরা সবসময় মানুষ উপস্থিত থাকতো, দেখতাম কোট আনকোট মানুষ। এখনকার আধুনিক গানগুলিতে তার অনুপস্থিতিটা কি আপনাকে ভাবায়? আর সেকেন্ড পার্ট হচ্ছে এ রাজ্যের এই যে শিক্ষানবিশদের যাদের দেখছেন কেমন লাগছে? হ্যাঁ, আমাকে ভাবায়, ভাবায় তো বটে। হ্যাঁ, মানুষের জন্য কাজ বা এমন গান যেটা আমাদের সবাইকে ইন্সপায়ার করবে, উদ্বুদ্ধ করবে, ওরকম গান আমরা পাচ্ছি না এখন। মানে কেন জানি না, এখনকার কম্পোজার বা লেখকরা লিখছেন না। এবং আমি যেহেতু ছোটদের গান গেয়ে এসেছি, ওদের গান নিয়ে আমি স্পেশালাইজ করছি, ছোটদের জন্য কোনো কাজ সেভাবে হচ্ছে না, এটাও আমার মনে হয়। এটা নিয়ে আমিও ভাবছি এবার থেকে যে না, আমাকেও এবার কম্পোজ করতে হবে, এবং আমি শুরুও করে দিয়েছি, অনেকগুলো গানও বানিয়েছি ছোটদের নিয়ে। নতুন কাজ, বাবার কাজ তো আমাদের ইন্সপিরেশন, এর সাথে নতুন কাজও আমাদের আনতে হবে। আমিও ভাবছি, আমিও করব। এবং আমার যেটা মনে হচ্ছে যে মানে আমাদের এখনকার গানে যেটা হচ্ছে প্রবলেমটা, যেটা আমার মনে হয়, ক্লাসিক্যাল বেসটাও মিসিং। আমার যেটা মনে হয় এখনকার, দেখুন না, কোনো রাগাশ্রয়ী গান কোথায় পাচ্ছেন? আগের যুগের কত সুন্দর সুন্দর ক্লাসিক্যাল রাগের ওপর গান, হ্যাঁ, সে বাংলা হিন্দি সব, এখন কোথায়? এখন খুব রেয়ার। আমরা তো বাংলা গানে কোনো রাগাশ্রয়ী গান পাচ্ছি না, আমি পাচ্ছি না, আমি তো শুনতে পাই না। এটা আমার একটা মিসিং লাগে। প্লাস যেটা আপনি বলছেন মানুষের জন্য গান, হ্যাঁ, ওই রকম হচ্ছে না। এবং ছোটদের জন্য গান, এইগুলো হচ্ছে না। এগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে এখনকার সব শিল্পীদের, কম্পোজারদের। আপনারা করুন, হ্যাঁ, আপনাদের লিরিসিস্টরা আপনারা লিখুন। এটা আমার খুব ইচ্ছে যে এটা হওয়া দরকার। আর আপনাদের এই রাজ্যে এসে আমার খুব, মানে যেটা বলছিলাম, বাচ্চাদের গান শেখাতে গিয়ে আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম, যে আমার কান্না এসে গেছে। ওরা এত সুন্দর গাইছে, এত যা বলছি ওরা তুলে নিচ্ছে চট করে। হ্যাঁ, ছোট ছোট কাজগুলো যা বলছি তুলে নিচ্ছে, ভেতরে প্রচুর ট্যালেন্ট। এটাকে গাইড করতে হবে, এটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই আমি একটা পরিকল্পনা করেছি, বছরে 2বার আপনাদের কাছে আসবো, এসে আরো ওয়ার্কশপ করবো, আরো গান শেখাবো। শুধু গান শেখাবো না, বাবার কথাগুলো বলবো, যে উনি কি কি বলেছেন যেটা আমাকে আজকে ইন্সপায়ার করে, যাতে ওরাও শিখতে পারে। এরম একটা ভেবেছি, বাবার কাজগুলো নিয়ে নোটেশনের বই, আরো গান সবাইকে শেখাবো, এরম ভেবেছি একটা। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন, আমরা পারবো করতে। নিশ্চয়ই নিশ্চয়ই। আলোর পথযাত্রী যে কাজটা শুরু করেছে সেটা এগিয়ে নিয়ে যাবেই। আর যে কথা বলছিলাম, যে আসলে সলিল চৌধুরী মনে জায়গা করে নিয়েছেন, সবসময় থাকবেন, ধাক্কা মেরেও সরানো যাবে না। আজকে অন্তরা চৌধুরীর কাছ থেকে আমরা যা বুঝলাম, যে সঙ্গীত জগৎটা যতই সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হোক, অন্তরা চৌধুরীর মতো গবেষক, গায়িকা যতদিন আছেন এই মাতৃভূমিতে, একে ছিটকে ফেলা যাবে না। অন্তরের টান, নারীর টান একটা রয়েছে, মাটির টান তো থাকবে। ত্রিপুরা সেই দিক থেকেও ভবিষ্যতে এগিয়ে যাবে, এই আশা যেমন উনি ব্যক্ত করছেন, আমরাও সেটা ব্যক্ত করছি। আমাদের খবরদার কথা নয় কাছ পক্ষ থেকে আমরা ছোট্ট একটা বই ওনার হাতে তুলে দেবো এক্ষুনি, আমাদের মনে রাখার জন্য শুধু, যে
অন্তরা চৌধুরীর বাবা সলিল চৌধুরী, তার মা সবিতা চৌধুরী সহ আমরা যারা এখানে তাকে কাছ থেকে দেখলাম, তার প্রতি আমরা যে আজও তাকে ভুলিনি। আমাদের মনে, বুকে, সব জায়গায় একটা ইতিহাস রচিত হয়ে রয়েছে, সেটাকে আমরা বজায় রাখবো। আমরা সেই জিনিসটা একটু তুলে দিচ্ছি। উঠে দাঁড়াই। এই রাজ্যের হ্যাঁ, এই রাজ্যের বাহ, লেখা। ও বাহ, ও ইনি বিখ্যাত লেখক ছিলেন, হুম, প্রয়াত হয়েছেন, প্রফেসর ছিলেন। বাহ, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দারুণ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো লাগলো। এতক্ষণ শিল্পী অন্তরা চৌধুরীর অনেক প্রশ্নের উত্তর আপনারা শুনলেন। সৃজনশীলতা বিষয়টা সলিল চৌধুরীর কাছ থেকেই যেন শিখতে হয়। সেই প্রবাহকে, সেই ধারাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন সেটাও বললেন। পাশাপাশি এ রাজ্যের যারা শিশু শিল্পী রয়েছে, যারা মাঝবয়সী শিল্পী রয়েছেন, তাদের সঙ্গে কাজ করে তার কি অনুভূতি সেটাও প্রকাশ করলেন। সত্যি ভারতবর্ষে সলিল চৌধুরী বারবার ঘুরে ফিরে আসেন না। তিনি নিজেই লিখেছিলেন, প্রতিভাধরেরা ক্ষণ জন্মা হয়, সেটা বলেছিলেন রাহুল দেববর্মন সম্পর্কে। আজকে অন্তরা চৌধুরীর কাছ থেকে তার বাবার নানা কৌশল আমরা বুঝলাম, কিভাবে সঙ্গীতটাকে একটা জায়গায় নিয়ে এনেছেন, মানুষের দরবারে নিয়ে এসেছেন। সেই কাজই করে চলেছেন অন্তরা চৌধুরী। আপনাদের কাছে তারই বক্তব্য নিয়ে গেলাম, আশা করি ভালো লাগবে। অনেক কথা হলো, আজকে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।